প্রেগনেন্সিতে যে কয়টা ইমার্জেন্সি আছে তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ইমার্জেন্সি গুলো একটা হচ্ছে একলামশিয়া। এই একলামশিয়া কিন্তু আবার একদিনেই হয়ে যায় না, হঠাৎ করে হয় না। এই হওয়ার আগে বেশ কিছু সিগন্যাল আপনাকে দেয়। আপনি যদি এই সিগন্যালগুলো ইগনোর করেন তাহলে ফলাফল কি জানেন? ফলাফল হচ্ছে বাচ্চা এবং মা দুইজনেরই লাইফ রিস্ক, দুইজনেই মারা যেতে পারেন। তো এত সিরিয়াস একটা বিষয় এই একলামশিয়া, এটা সম্পর্কে আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, জানার চেষ্টা করব এমন ভাবে যাতে একজন সাধারণ মানুষ যে হয়তো মেডিকেল রিলেটেড কোনো জ্ঞান রাখেন না বা ওই ধরনের একদম সফিস্টিকেটেড নলেজ রাখেন না, কিন্তু আপনি ভালো করেই যাতে বুঝতে পারেন এবং আপনার পরিবারের যে মানুষটা আপনার জন্য সবচেয়ে দামি তাকে বাঁচাতে পারেন। দেখেন, প্রেগনেন্সিতে যে একলামশিয়াটা হয় সেটা স্টার্টিং হচ্ছে প্রি একলামশিয়া থেকে। প্রি একলামশিয়া থেকে এটা একলামশিয়াতে কনভার্সন হয় যদি আপনি ওয়ার্নিং সাইনগুলো মিস করেন এবং আপনি যদি এই একলামশিয়াটাকে প্রি একলামশিয়াটাকে কন্ট্রোল করতে না পারেন। প্রি একলামশিয়া কি, কিভাবে এটা কন্ট্রোল করতে হয়, কিভাবে এটা ম্যানেজ করতে হয়, আমি ইন ডিটেলস আলোচনা করে রেখেছি আমার প্রি একলামশিয়ার ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের প্রি একলামশিয়ার ধারণাটা হবে, সেক্ষেত্রে আপনাদের একলামশিয়া বুঝতে সহজ হবে। একদম সোজা ভাষায় বলি, প্রি-এক্লাম্পসিয়ার সাথে যদি আপনার খিঁচুনি বা সিজার হয়ে যায় তখন তাকে আমরা বলি হচ্ছে এক্লাম্পসিয়া। এখন প্রি-এক্লাম্পসিয়া জিনিসটাকে একটু শর্ট করে বলি। প্রি-এক্লাম্পসিয়া একটা প্লাসেন্টাল ডিজিজ, অর্থাৎ এটা জরায়ুর ভিতরে যে ফুলটা হয় বাচ্চা হওয়ার সময়, এই ফুলের একটা ডিজিজ। এই ফুলের যখন প্রবলেম হয় তখন ফুলের প্রবলেমের জন্য দেখা যায় কি যে ফুলের রক্তনালীগুলোতে সমস্যা হয়, রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। তো রক্তনালী সংকুচিত হওয়ার জন্য মূলত প্রেশারটা বেড়ে যায় এবং ফুলের এই ভেসেলগুলার যে ইনজুরি হয়, ভেসেলের এন্ডোথেলিয়াল ইনজুরির জন্য তখন কি হয়, তার ভেসেলের লিকেজ হয়, তার জন্য প্রোটিন বের হয়ে যায় বডি থেকে। তখন দেখা যায় ইউরিনে প্রোটিন আসতেছে, প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। তো এই প্রোটিন যখন বডি থেকে বের হয়ে যায় তখন আবার বডিতে ইডিমা ডেভেলপ করে, অর্থাৎ শরীরে পানি চলে আসে। এই পানি চলে আসতে আসতে যদি আপনি এটাকে কন্ট্রোল না করেন, এই পানি আপনার ব্রেনেও চলে আসতে পারে। যদি ব্রেনে পানি চলে আসে তখন এটাকে বলা হয় সেরেব্রাল ইডিমা এবং ব্রেনের ব্লাড ভেসেলগুলোতেও সমস্যা হতে পারে। ব্রেনের ব্লাড ভেসেলগুলোতে যখন সমস্যা হয়, এটা ওটার মেকানিজমের মধ্যে ব্রেনটা তখন ভেসোস্পাজম হতে থাকে। তো আপনার ব্রেনে পানি চলে আসতেছে, ব্রেন ভেসোস্পাজম হচ্ছে এবং ব্রেনটা মূলত তখন একটা হাইপার এক্সাইটিং স্টেট অথবা হাইপার ইরিটেটিং একটা স্টেটে চলে যায়। যখন এই হাইপার ইরিটেটিং স্টেটে সে চলে যাবে তখন তার আউটকাম বা তার রেজাল্ট হচ্ছে খিঁচুনি। তো এই যে প্রি-এক্লাম্পসিয়া, তার জন্য আপনার ব্রেনে পানি চলে আসলো, ব্রেনে পানি চলে আসলো, ব্রেনের রক্তনালীগুলো সংকুচিত হলো, প্রেশার ফিল করলো এবং তার ফলে কি হলো, ব্রেন হাইপার এক্সাইটেড হয়ে একটা খিঁচুনি সৃষ্টি করলো। এই প্রি-এক্লাম্পসিয়া এইভাবে আপনাকে এক্লাম্পসিয়ার কনভার্সনে নিয়ে গেল। এইভাবেই মূলত আপনার প্রি-এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়াটা হয়। তাহলে আপনি যদি প্রি-এক্লাম্পসিয়াটা কন্ট্রোল করতে পারতেন, আপনার কিন্তু এক্লাম্পসিয়া পর্যন্ত আসতো না, তাই না? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। প্রশ্ন হচ্ছে এটা কখন হয়? দেখেন, আমরা জানি প্রি-এক্লাম্পসিয়া 20 সপ্তাহের পরেই হয়। তাই এক্লাম্পসিয়া 20 সপ্তাহ পরে হতে পারে। তবে ইউজুয়ালি এটা শেষের দিকে বেশি হয়। থার্ড ট্রাইমেস্টার 28 সপ্তাহের পরে সর্বোচ্চ সংখ্যক প্রি-এক্লাম্পসিয়া হয়। 28 সপ্তাহের পরের থেকে আপ টু একদম লেবারে হইতে পারে। ইউজুয়ালি প্রি-এক্লাম্পসিয়া ডেলিভারির পরে আর হয় না। কিন্তু এক্লাম্পসিয়াটা ডেলিভারির পরেও হতে পারে। সেটাকে বলা হয় পোস্ট পার্টাম এক্লাম্পসিয়া এবং এই পোস্ট পার্টাম এক্লাম্পসিয়াটা আপ টু 6 উইক, অর্থাৎ বাচ্চা হওয়ার পরেও 42 দিন পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চা হওয়ার পরে 42 দিনের মধ্যে যদি মার খিঁচুনি হয় তাহলে এটাকে আমরা এক্লাম্পসিয়ার চিন্তা করবো এবং আমরা দ্রুত তাকে হসপিটালাইজ করবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে কথাটা বললাম যে কিছু ওয়ার্নিং সাইন আমাদের বডিতে দেয়। কি ওয়ার্নিং সাইন দেয়? কি দেখে আমরা বুঝবো যে আমার রুগীটা প্রি এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়াতে যাচ্ছে? দেখেন, প্রথমত বিপি হাই, ইউরিনে প্রোটিন যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু প্রি এক্লাম্পসিয়ার সাইন, এই সাইনগুলো থাকবে। তার সাথে কি দেখেন, যদি হঠাৎ করে রোগী চোখে ঝাপসা দেখা শুরু করে, হঠাৎ করে তার প্রচন্ড বুকের দিকে ব্যথা, বুকের নিচে ব্যথা হচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে এবং রোগীর অত্যন্ত অস্থির লাগতেছে, এই সাইনগুলো প্রত্যেকটা ডেঞ্জারাস সাইন। এই ডেঞ্জারাস সাইনগুলো যদি থাকে তখন আপনার বুঝতে হবে যে আপনার এইটা হয়তোবা একলামশিয়াতে কনভার্সন হচ্ছে প্রি একলামশিয়া থেকে। আপনি আর এক মুহূর্ত দেরি না করে আপনি দ্রুত 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 হাসপাতালে নিয়ে আসবেন। প্রশ্ন হচ্ছে কেন হাসপাতালে নিয়ে আসবেন? কারণ এটা খুব ডেঞ্জারাস। কার জন্য ডেঞ্জারাস? এটা মা এবং বাচ্চা দুইজনের জন্যই ডেঞ্জারাস। মার জন্য কি ডেঞ্জারাস জানেন? এই যে একটা খিঁচুনি হচ্ছে, এই যে রক্তনালীগুলো সংকুচিত হচ্ছে, এই জন্য প্রেশার হাই আছে, অনেক সময় হেমোরেজিক স্ট্রোক হয়ে যেতে পারে, না মাথার রক্তনালী ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে হেমোরেজিক স্ট্রোক করতে পারে। মার আর কি করতে পারে? মার আরো করতে পারে, এই খিঁচুনির সময় অ্যাসপাইরেশন নিউমোনিয়া হয়ে যায়, অর্থাৎ খাদ্যনালীর খাবার শ্বাসনালীতে চলে যায়, মুখের লালা শ্বাসনালীতে চলে যায়, এই ধরনের প্রবলেমগুলো হয় এবং এইগুলার আউটকাম খুব খারাপ। এর জন্য মা মারা যেতে পারে।
মানে মার ডেথ হয়ে যেতে পারে, পেটের বাচ্চা মারা যেতে পারে, বাচ্চার সমস্যা, বাচ্চা সময়ের আগে হয়ে যাবে, বাচ্চার গ্রোথের সমস্যা হবে, বাচ্চার দেখা যাবে যে ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে না। তো এই দুইটা মা এবং বাচ্চা দুইজনই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুইজনের উপরে যে জিনিসটা ইফেক্ট করবে তাহলে এটা কি লেভেলের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এইটার ম্যানেজমেন্ট কি আপনি ফোন করে আমার এক আত্মীয় আছে ডাক্তার, আমার এক বন্ধুর বড় ভাই ডাক্তার, তাকে ফোন করে চিকিৎসাটা নেওয়া যাবে না? উত্তর হচ্ছে না। শুনেন, সব চিকিৎসা যদি ফোনেই নেওয়া যেত, সব চিকিৎসা যদি বাড়িতেই নেওয়া যেত, তাহলে হাসপাতাল কেন বানায়? একলামশিয়া অবশ্যই 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 একটা ইমার্জেন্সি, এবং এটার চিকিৎসা করতে হবে হাসপাতালে। এইটার চিকিৎসা হাসপাতালে 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 করতে হবে। হাসপাতালে আপনি আসবেন, হাসপাতালে আপনাকে ইমার্জেন্সি থেকে গাইনিতে পাঠানো হবে। এমনও হতে পারে খুব বেশি খারাপ হলে আমরা আইসিইউতেও পাঠাতে পারি, এবং ওই জায়গায় আমরা আপনার একটা চিকিৎসা করবো। এবং এই চিকিৎসাটা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে করতে হয়, এখনো গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এটা। প্রেশারটাকে কন্ট্রোল করতে হয়, এবং আমরা আপনার আদার্স যে ভাইটাল আছে ভাইটালগুলো মনিটর করবে, এবং মনিটর করে ওই অনুযায়ী চিকিৎসা দেবো। এখন ভাইটাল মনিটরিং, প্রেশার কন্ট্রোল, আপনার এই সমস্ত জিনিস, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলা কি আপনি বাড়িতে দিতে পারবেন? তাইলে এই দাবিগুলো করবেন না। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা কেন বলা? দেখেন, আমি প্রায় 5 বছরের আমার অভিজ্ঞতা ছিল এই ইমার্জেন্সিতে কাজ করা। একলামশিয়া রুগী আমাদের কাছে রাত বিরেতেও চলে আসতো। এসে তাদের একটা কথা, একটা বড়ি দিয়ে দেওয়ান যায় না, একটু বাড়িতে যাইতাম, আজকে বাড়িতে অনেক ঝামেলা আছে। এই টকগুলা করবেনই না। এগুলা ডাক্তারদের মেজাজ পর্যন্ত খারাপ করে দেয়। ভাই, আপনার রোগী, আপনার আত্মীয়, আপনি বাচ্চার বাবা হতে যাচ্ছেন, আপনার স্ত্রী ওইটা, আপনার কনসার্ন আমার চেয়ে বেশি থাকবে। আমি যদি বলি যে ঠিক আছে এত রাত্রে আসছেন, কালকে সকালে আসেন, আপনি বললেন না, আমি এখনই আসছি, আমাকে এখনই চিকিৎসা দিতে হবে। আপনি যত দ্রুত পারেন সবচেয়ে ভালো চিকিৎসাটা আমাকে দেন। আপনার কনসার্ন থাকতে হবে এমন। উল্টা দেখা যায় আমরা বলি যে না, আপনার এটা হাসপাতালে চিকিৎসা লাগবে, আপনারা বলেন বাড়িতে তো অনেক সমস্যা, এই তো এই হাতি ঘোড়া আছে, হাতি ঘোড়া যদি চুরি হয়ে যায়, এই ধরনের ফাউল টক করবেন না। আপনার হাতি ঘোড়া চুরি হওয়ার চেয়ে আপনার স্ত্রীকে রক্ষা করা, আপনার সন্তানকে রক্ষা করা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ধরেন 28 সপ্তাহের সময় এই খিচুড়িটা হয়ে গেছে, এখন আমরা কি করবো? আমরা কি 34 সপ্তাহ পর্যন্ত ওয়েট করব? আমরা কি ডেলিভারির সময় পর্যন্ত ওয়েট করব? উত্তর হচ্ছে না। দেখেন, এটার নিয়ম হচ্ছে একলামশিয়ার পরে আমাদের ডেলিভারি করায় ফেলতে হবে উইদিন 24 আওয়ার, মানে রোগীটাকে স্টেবল করে ডেলিভারি করা ফেলা উচিত। এই ক্ষেত্রে বাচ্চার চেয়ে মার জীবনটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কারণ এটা অত্যন্ত সিরিয়াস একটা ডিজিজ। মারে যদি আমরা চিন্তা করি যে না, আমার তো দেখা যায় অনেকদিন পরে বাচ্চা হচ্ছে, বা ছেলে বাচ্চা হবে, অনেকেই তো এটা জানেন, যদি এটা কিন্তু ইথিক্যালি জানানো ঠিক না। অনেক সময় করে কি, যদি দেখেন মেয়ের শ্বশুর বাড়ির লোকরা আসে, এরা চিন্তা করে আমার বউ যদি মরেও যায়, যদি বাচ্চাটা টিকা যায়, তাহলে আমরা যদি একটু চেষ্টা করি 2, 3, 4 সপ্তাহ 5 সপ্তাহ পরে আমরা সময় হইলেই করবো না। ডাক্তার আপনাকে যেহেতু বলছে যে এটা ডেলিভারি করাই ফেলতে হবে, আপনি ডেলিভারি করাই ফেলবেন। আপনি বাচ্চার মাকে বেশি গুরুত্ব দেন। বাচ্চার মাকে গুরুত্ব দিলে আপনার জন্য ভালো, বাচ্চার মার জন্য ভালো, এবং বাচ্চার জন্য ভালো। তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন না। একলামশিয়ার ক্ষেত্রে ডাক্তার, গাইনিক ডক্টর আপনাকে যে ফাইনাল ডিসিশন দিবে, আপনি ওই ডিসিশনটাই মানবেন, ওই ডিসিশনটাই মানবেন, ওই ডিসিশনটাই মানবেন, এবং অবশ্যই হাসপাতালে চিকিৎসা করবেন। আচ্ছা, এটিকে কোনোভাবে প্রতিরোধ করা যায় না? খুব ইজিলি প্রতিরোধ করা যায়। এটা প্রতিরোধ করা ইজি। নাম্বার 1, আপনি প্রপার এন্টিনেটাল চেকআপে আসবেন। WHO গাইডলাইনও যদি মানি, আমাদের প্রেগন্যান্সির সময় অ্যাটলিস্ট 4 বার ডাক্তার দেখানো উচিত। এখন এই যে 4 বার ডাক্তার দেখাবেন, এই 4 বার ডাক্তার দেখানোর মধ্যে ডাক্তার বুঝে যাবে যে আপনি কি প্রি-এক্লাম্পসিয়া রোগী কিনা। যদি আপনার প্রি-এক্লাম্পসিয়া রোগী হন, আপনার ফলো আপ আরও বাড়তে পারে। আপনার প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা, আপনার ভাইটালস গুলো ভালো আছে কিনা, আপনার হঠাৎ করে শরীরে পানি আসা শুরু হয়েছে কিনা, হঠাৎ করে মুখ হাত পা ফুলে যাচ্ছে কিনা, এই ধরনের লক্ষণগুলো ডাক্তার আপনাকে বলে দিবে। এগুলা যদি দেখেন যে হচ্ছে, সাথে সাথে আপনি হসপিটালে চলে আসবেন, এবং হসপিটালে চলে আসলে আপনাকে ঔষধ দিয়ে আপনাকে ওই একলামশিয়া পর্যন্ত যাইতে দিব না, খিচুড়িটা হইতে দিব না। তাহলে আপনার একলামশিয়া হবে না, তাহলে আপনি তো টার্ম পর্যন্ত ইজিলি চলে যেতে পারবেন। বাড়িতে বসে থেকে সবগুলো লক্ষণ মিস কইরা তারপরে আসবেন না। আসবেন না বলতে আসবেন, কিন্তু তারপরে আসলে আপনার আলটিমেটলি লাভ হবে না। আসলে আপনার হয় বাচ্চাকে স্যাক্রিফাইস করতে হবে, যদি দেখা যায় 28-30 সপ্তাহের মধ্যে হয়ে যায়, তখন তো লাংস ম্যাচিউর হয় না, তখন একদম খুবই ভালো এনআইসিইউতে হয়তো বাচ্চাকে সার্ভাইভ করানো যায়, এবং সেটা অনেক ব্যয়বহুল। গ্রামের মানুষের জন্য এই ব্যয়টা বহন করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু সিগন্যালগুলো মানলে কিন্তু আপনার জন্য এত কঠিন ছিল না। আচ্ছা, আশা রাখি আমরা খুব সহজভাবে একলামশিয়াটার A to Z বোঝার চেষ্টা করলাম, এবং বোঝাতে যতটুকুই পারছি, আপনাদের এতটুকু যদি বোঝান, আপনারা অন্ততপক্ষে নিজেদের রক্ষা করতে পারবেন, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে রক্ষা করতে পারবেন। এটাই আমরা চাই। আর এই ধরনের আরো ইনফরমেশনের জন্য আপনি চাইলে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্টের বাইরে কিছু না। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।